বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে বিজিত তটিনীকে বলে, আমি আয়েশিকে পছন্দ করেছি, তাই ওকে বিয়ে করতে এখানে এসেছি, কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে নয়। বিজিতের কথা শুনেই উপস্থিত সবাই বেশ অবাক হয়ে যায়। ছেলেটির মধ্যে যে কোনো শিক্ষা নেই সেটা সবাই বুঝতে পেরেছে। তবে হ্যাঁ, ছেলেটার আছে অনেক টাকা, তাই তো ছোটকা তটিনীর পরিবারের সবাই এই বিয়ে নিয়ে ভীষণ খুশি। ছেলেটির ব্যবহার আচার আচরণ যেমনই হোক না কেন, টাকা আছে মানে ছেলে সব দিক থেকে পারফেক্ট। সেজন্যই ভানু বলে, না না, তোমার এসব প্রণাম করার কোনো প্রয়োজন নেই। আজকালকার যুগের ছেলে তুমি, ওইসব পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। বাবিল বলে, একদম তাই। এরপরেই ভানু বলে, আমাদের বিজিত দেখতে অনেক হ্যান্ডসাম, আয়ুষীর সাথে বেশ মানাবে। বিজিত লাহিড়ী তখন ভানুকে থ্যাঙ্কস জানায়। এরপরে ছোটকা ওয়েটারকে ডাকে, আর তখনই আমরা দেখতে পাই ওয়েটার সেজে আর কেউ নেই, বরং স্বয়ং বলরাম দেব, যে কিনা স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। সে পরশুরামের কথায় পার্টিতে বিজিত লাহিড়ীর ওপরে তটিনীর ওপরে নজর রাখতে ওয়েটারের ছদ্মবেশে আছে। বিজিত বলে, আমি অন্য কিছু খাবো না, ডাইরেক্ট হার্ড ড্রিঙ্কস চাই। কথাটা শুনেই তটিনী বলে, বাবা, এ তো দেখছি দারুণ জামাই। শ্বশুরবাড়িতে কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে না, আবার শ্বশুরবাড়িতে এসে হার্ড ড্রিঙ্কস। আয়েশির কপালে যে কী আছে বুঝতেই পারছি। তখনই তটিনীর মা বলে, কি আর আছে বিয়ের পরে? তখনই তটিনী বলে, বিয়ের পরে? বিয়ে অবধি তো বিষয়টি যাবেই না। তটিনীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আরাধ্যার মা তটিনীকে একটুখানি আড়ালে টেনে নিয়ে যেয়ে বলে, এই শোন, তুই আমার জামাইয়ের সম্পর্কে এইসব কথা বলবি না, আমার জামাইয়ের সম্পর্কে মাথা ঘামাবি না। সে যেমন, আমরা তাকে তেমনভাবেই পছন্দ করেছি, তাই তাকে নিয়ে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই। একটা কথা মনে রাখিস, আয়েশির কানে যদি এই কথাগুলো যায় তবে কিন্তু অনেক বড় গণ্ডগোল হবে। তখনই প্রার্থনা বলে, আমার তো মনে হয় ওর হিংসা হচ্ছে। ওর বর তো বিমা কোম্পানির কমিশন এজেন্ট, তাই না? সেজন্যই মনে হয় ওর হিংসে হচ্ছে বিজিতকে দেখে। তটিনী তখন প্রার্থনাকে বলে, হিংসে? আমার ওইসব হিংসে টিংসে হচ্ছে না, আমার তো করুণা হচ্ছে। তখনই তটিনীর বাবা বিজিত লাহিড়ীকে বলে, তুমি একাই এলে, তোমার মা বাবা ওনারা কেউ এলেন না? তখনই বিজিত বলে, না না, বিয়ে তো আমি করব, মা বাবা এখানে এসে কী করবে? তাছাড়া ওই তো দেখলেন না, বিয়েবাড়িতে আসতেই একটা মহিলা বলল যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে। মা বাবা এলে এমন অনেক কথাই হবে, তাই মা বাবাকে আনিনি। তাছাড়া আমি ওইসব হিন্দু ধর্মীয় অনুযায়ী ওইসব বিয়ে করব না, আমি জাস্ট বিয়ে রেজিস্ট্রি করব, তারপরেই পার্টি হবে, ব্যাস এতটুকুই। তখনই তটিনীর বাবা বলে, মানে তুমি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ে করবে না, নিয়ম মানবে না? বিজিত বলে, না, আমি আইনি বিয়েটাই করব। তখনই তটিনীর বাবা বলে, আসলে কি বলো তো, তোমার মা বাবা আসবেন এমনটাই আশা করেছিলাম। ঠিক আছে, এখানে জিৎ আছে, ত্রিপর্ণা আছে, ওদের যদি কোনো আপত্তি না থাকে আমার আর কিসের আপত্তি? তখনই ত্রিপর্ণা বলে, আপত্তি করার কি আছে দাদা, বিয়ের দিনক্ষণ তারিখ সব তো ঠিক হয়ে গেছে, এখানে তো আপত্তি করার কিছু নেই। তটিনীর বাবা বলে, সেই তো, কিন্তু আমাদের আয়েশি সে কোথায়? প্রাচী তখন আয়েশিকে নিয়ে আসে। আয়েশিকে দেখতে ভালোই লাগছে, অপূর্ব মিষ্টি স্নিগ্ধ লাগছে। এর আগে আয়েশি যতবারই স্ক্রিনে এসেছে ততবারই তটিনীর সাথে মুখে মুখ লাগিয়ে ঝগড়া করেছে, সবসময় গমনামুখী থেকেছে। এই প্রথমবার সে লজ্জা পাচ্ছে। তটিনীর বাবা তখন বিজিত লাহিড়ীকে বলে, আয়েশি আমাদের পরিবারের মেয়ে, আমার ছোট ভাই জিতের মেয়ে, আমার ভ্রাতুষ্পুত্রী। কথাটা শোনার পরেই বিজিত বলে, ভ্রাতু ভ্রাতু? তখনই তটিনীর বাবা বলে, মানে আমার ভাইজি আর কি। বিজিত বলে, ঝি? দেখুন, ওইসব ঝিটি বলবেন না, আয়েশি কখনোই ঝি নয়, ও তো কুইন, আমার কুইন। এরপরেই বিজিত আয়েশির হাত ধরে, আয়েশি লজ্জা পেতে থাকে। বিজিত আয়েশিকে এনগেজমেন্ট রিং পরিয়ে দেয়। ডায়মন্ডের রিং দেখে আয়েশি তো ভীষণ খুশি। অন্যদিকে দেখানো হয় তটিনী তার লোককে কল করে। তটিনী তার লোককে কল করে বলে, বিজিত লাহিড়ীর গাড়ি চেক করো, প্রয়োজন পড়লে সেখানে যারা সিকিউরিটি গার্ড আছে সবাইকে মেরে শুইয়ে দাও, তবুও গাড়ির প্রত্যেকটি কোণা চেক করবে, কোথাও যেন কোনো কিছু ছাড়া না পড়ে, আমার সব বিবরণ সব তথ্য প্রমাণ চাই। তখনই তটিনীর লোক বলে, ওকে তটিনী, তাই হবে। এই বলে তটিনীর লোক সেই গাড়ির কাছে যায়। গাড়ির ড্রাইভারকে পিছন থেকে এমনভাবে আঘাত করে যে বিজিতের গাড়ির ড্রাইভার অজ্ঞান হয়ে যায়। তখনই সেই লোকটি গাড়িতে চড়ে বসে, গাড়ির ভেতরে সব কিছু চেক করতে থাকে।
অন্যদিকে বলরাম পরশুরামকে কল করে। বলরাম পরশুরামকে বলে, তুই এখন কোথায়? পরশুরাম বলে, এই তো রেডি হচ্ছি, পার্টিতে যাব ভাবছি, সেখানে কাপল ডান্স আছে, ওই তো কফির আরাধ্যা তারা কী সব প্ল্যান করেছে। তখনই বলরাম পুরো ঘটনা পরশুরামকে জানায়। তটিনীর হায়ার করা লোক সে এখন বিজিতের গাড়ি চেক করছে। এ অবস্থায় আমি কি করব? পরশুরাম বলে, চোরের ওপর বাটপাড়ি। বলরাম বলে, মানে? পরশুরাম বলে, এখন যিনি গাড়ি চেক করছেন তিনি তো চোর, তাই তুই এখন চোরের ওপর বাটপাড়ি করবি, কি বুঝতে পারিসনি? বলরাম বলে, হ্যাঁ পেরেছি। এই বলে বলরাম কল কেটে দেয়। এরপর দেখানো হয় সেই লোকটি যখন গাড়ি থেকে নামে, বলরাম তখন পিছন থেকে তাকে আঘাত করে। তটিনীর হায়ার করা সেই লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে দেখানো হয় আরাধ্যা, তটিনী, প্রাচী, প্রার্থনা সবাই নাচ করছে। বাহারা গানে জমে উঠেছে এনগেজমেন্ট পার্টি। অন্যদিকে আয়েশি, বিজিত তারাও বেশ খুশি তাদের এই অনুষ্ঠান আয়োজন নিয়ে। পরশুরাম সেখানে আসে। তটিনী পরশুরামের দিকে তাকিয়ে নিজেদের জগতে হারিয়ে যায়। কল্পনায় পরশুরামের সাথে নাচ করে তটিনী। আরাধ্যার তুড়িতে তটিনীর হুঁশ ফেরে। এরপরে আরাধ্যা কবিরের সাথে নাচ করে। এনগেজমেন্ট পার্টি শেষ হয়ে যায়। এদিকে দেখানো হয় বলরাম তটিনী সেই লোকটিকে তুলে এনেছে। বলরাম বারবার করে সেই লোকের কাছে জানতে চায়, কে আপনি, কি আপনার পরিচয়, তটিনীর সাথে আপনার যোগাযোগ কি করে, কি সম্পর্ক আপনাদের? তটিনী গাঙ্গুলি কি অন্যায়ের পথে আছে? আপনারা কি কোনো র্যাকেটের সাথে যুক্ত? সেদিন যখন তটিনীকে গুন্ডারা অ্যাটাক করেছিল, আপনিও সেদিন সেই গাড়িতে ছিলেন, যেই গাড়িতে করে তটিনী গাঙ্গুলি পালিয়ে গিয়েছিল। সেদিন কেন আপনি ওখানে ছিলেন? আপনার সাথে কি তটিনী গাঙ্গুলির আগেই সব কথা হয়েছিল? কি হলো উত্তর দিন। লোকটি একটা শব্দ উচ্চারণ করে না। তখনই মায়া বলে, বস এভাবে হবে না, তুমি বরং তোমার স্পেশাল টোটকা ব্যবহার করো। তখনই বলরাম বারবার করে সেই লোকের থেকে জানতে চায়। সেই লোকটি তবুও কোনো উত্তর দেয় না। সৌরভ এসে বলে, মায়া ঠিক কথাই বলেছে, এভাবে হবে না। এই বলে সৌরভ মায়ের কাছে চেম্বার চায়। মায়া সৌরভের দিকে চেম্বার এগিয়ে দিলেই সৌরভ সেই লোকটির দিকে চেম্বার তাক করে। লোকটিকে চিরকালের জন্য সরিয়ে দিতে চায়। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম সৌরভের হাত ধরে ফেলে। পরশুরাম সৌরভকে বলে, এত বিশেষ একজন সাক্ষী যার স্টেটমেন্ট এই কেসে ভীষণ গুরুত্বপূর্ণ, তুই ইন্টেনশনালি তাকে কেন সরিয়ে ফেলতে চাইলি? যাতে সে আর কখনোই মুখ খুলতে না পারে, তাই তো? সৌরভ বলে, পরশুরাম তুই এটা কি বলছিস? পরশুরাম বলে, হ্যাঁ আমি যা বলছি ঠিক করছি। তুই পরিকল্পিতভাবেই এই লোকটিকে মারতে চেয়েছিস, কেন সৌরভ? সৌরভ তখন চুপ করে থাকে। পরশুরাম বলে, হ্যাঁ আমরা কলিগ, আমরা দুজন একসাথে কাজ করি, তবে হ্যাঁ কাজের জায়গায় আমি তোর সিনিয়র, তাই আমার সাথে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবি। সৌরভ রেগেমেগে ওখান থেকে চলে যায়। মায়া পরশুরামকে কিছু বলতে চাইলেই পরশুরাম বলে, চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। মায়া বলে, ওকে বস। এরপরে পরশুরাম বলরামকে কিছু একটা ইশারা করে। বলরাম ওখান থেকে চলে যায় আর কফির কাপ আনে। পরশুরাম সেই কফির কাপ বলরামের হাত থেকে নিয়ে লোকটির দিকে এগিয়ে দেয়। পরশুরাম সেই লোকটিকে বলে, এই নিন গরম গরম কফি খান, আর আমরা যে যে প্রশ্ন করছি তার সঠিক সঠিক উত্তর দিন। লোকটি তখন পরশুরামকে বলে, আপনি তো শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলির হাজব্যান্ড, তাই না? কথাটা বলতেই এপিসোড সেখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলিকে কল করে বলে, আজ একটু লাট্টু পিকোকে তুমি স্কুলে নিয়ে যাবে? শিবপ্রসাদ বলে, কেন, তুমি কেন যাবে না? তটিনী বলে, আমার কিছু কাজ আছে, বুঝতেই পারছো বিয়ে বাড়ি, এখানে অনেক লোকজন, অনেক ভিড়, অনেক কাজ। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, আসল কারণটা কি তাই, নাকি তুমি কোনো কিছু খুঁজছো তটিনী? তটিনী বলে, মানে? পরশুরাম তখন চুপ করে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরশুরাম কি জানতে পারবে তটিনীর আসল পরিচয়? অন্যদিকে বিজিতের সাথে আয়েশির বিয়েটা কি শেষ অবধি হবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।